সকাল 7টায় উঠে একেবারে স্নান সেরে রান্নাঘরে ঢোকে মিথিলা। নইলে আর সময় পাওয়া যায় না। 9:30টার ভেতরে সব কাজ সেরে নাকে মুখে দুটো গুজে বেরিয়ে পড়তে হয়। তাও ভাগ্যিস অফিস বেশি দূরে নয়। আজ অবশ্য অফিস নেই, অন্য কারণে তারা। ননদ অন্তরাকে দেখতে আসছে পাত্রপক্ষ। অনেক দিন থেকেই অন্তরার জন্য সম্বন্ধ খোঁজা হচ্ছিল। সেরকম ছেলে পাওয়া যাচ্ছিল না। বয়স পেরিয়ে যাচ্ছে বলে শাশুড়ি চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত বেশ ভালো একটা সম্বন্ধ পাওয়া গেছে। সকলের মনে ধরেছে ছেলেকে। ছেলে স্টেট ব্যাংকের অফিসার। কলকাতায় নিজের বাড়ি, মা বাবার একমাত্র ছেলে। বলা বাহুল্য লোভনীয় পাত্র। এই ছেলেকে ধরে রাখতে মরিয়া শাশুড়ি। কথায় কথায় বলছেন এমন পাত্রপক্ষ হাজারে একটা মেলে। সেটুকুও মেনে নেওয়া গেল। কিন্তু অন্তরার প্রাণপণ চেষ্টাটা চোখে লাগছে বড্ড। আজকের দিনটাকে নিয়ে ওর টেনশনের শেষ নেই। গত কদিনে বেশ কবার পার্লারে গেছে। নিজেকে সাজিয়ে গুছিয়ে ঝকঝকে করে তুলছে, যাতে পাত্রপক্ষ কিছুতেই ওকে রিজেক্ট করতে না পারে। এই ব্যাপারে অয়নেরও প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে। কথা বলতে গিয়েই টের পেয়েছে। সেদিন কথায় কথায় অয়নকে বলেছিল অন্তরা, একটু বেশি বাড়াবাড়ি করছে। পণ্য হিসাবে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে ওর আগ্রহের শেষ নেই। এই আগ্রহ লেখাপড়ার দিকে যদি দেখাতো, লাভ হতো বেশি। শুনে অয়ন ভুরু কুঁচকে বলেছিল, খারাপ কি? পাত্রপক্ষ ওকে পছন্দ করলে তো ভালোই, লাইফ সেটেলড। সেই চেষ্টাই তো করছে। সে বুঝলাম, তাও একটা আদেকলাপনা তো চোখে লাগছে। তোমার হিংসে হচ্ছে নাকি? অয়ন তেরসা চোখে তাকিয়েছিল। চুপ করে গেছিল মিথিলা। হিংসে হতেই পারত। তার কারণটাও তো অয়নই। হবু পাত্র সুচাকুরে, আর অয়ন এখনও লজ্জারে প্রাইভেট একটা চাকরি নিয়ে ধুঁকছে। বলতে পারলে অনেক কিছুই বলতে পারত মিথিলা, তবুও চুপ করে রইল। জানে অয়নকে বোঝাতে পারবে না। হিংসে নয়, পাত্রপক্ষের সামনে নিজেকে সাজিয়ে গুছিয়ে বসার এই নিয়মটাই বড় ছোট লাগে। ভাগ্যিস ওকে এই পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়নি। অয়নের সঙ্গে ওর প্রেমের বিয়ে। সকাল থেকে আজ বাড়িতে সাজো সাজো রব। অয়ন ভোর ভোর বাজারে গিয়ে এক গাদা বাজার করে এনেছে। রান্নাঘরে সেই থেকে ব্যস্ত মিথিলা। শাশুড়িও রয়েছেন। অন্তরা সেজে গুজে বসে রয়েছে নিজের ঘরে। এই শীতেও ঘামছে টেনশনে। বেলা 12টার মধ্যে পাত্রপক্ষ চলে এসেছে। সকলে ভিড় জমিয়েছে বসার ঘরে। মিথিলা রান্নাঘরেই ছিল। মালতীকে চা বসাতে বলে ঘরে গিয়ে নিজেকে একটু গুছিয়ে নিল। তারপর ননদের ঘরে ঢুকল। বৌদিকে দেখে বড় বড় কাজল টানা বিহবল চোখ দুটো তুলে তাকালো অন্তরা। দৃষ্টিতে চাপা উৎকণ্ঠা। আমাকে কেমন লাগছে বৌদি? ওরা পছন্দ করবে তো? খুব মিষ্টি লাগছে তোমায়। ওরা তোমায় পছন্দ করবেই। যদি নাও করে তাতে কি? বিয়ে ছাড়াও অনেক কিছু করার রয়েছে জীবনে। অন্তরা কথা বলে না, চুপ করে থাকে। বোঝা যায় না বৌদির কথা ওদের পছন্দ হয়েছে কি না। দুপুরে খেয়ে দিয়ে 4:30 নাগাদ চলে গেল ওরা। বলে গেল ফোন করে জানাবে নিজেদের মতামত। বাড়িতেও সেই থেকে চাপা টেনশনের আবহাওয়া। পরীক্ষায় অন্তরা পাশ করলো কি না জানা পর্যন্ত কারো শান্তি নেই। অয়ন তো সেই থেকেই নখ কামড়ে চলেছে। মিথিলা একবার বলতে গেছিল, এত টেনশন করছো কেন? ওরা পছন্দ না করলেও আরও ছেলে তো রয়েছে। চুপ করো, তোমার নিজের বোন হলে বুঝতে। অয়ন ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিল ওকে। চুপ করে গেলেও ভেতরে ভেতরে ফুঁসছিল মিথিলা। এই যে কথায় কথায় অয়ন মনে করিয়ে দেয় ও পরের বাড়ির মেয়ে, সেটা তো আর মেনে নেওয়া যাচ্ছে না। কথায় কথায় বুঝিয়ে দিতে চায় এ বাড়ির লোকেদের ভালো মন্দে মিথিলার কিছু যায় আসে না। এর চেয়ে বড় মিথ্যে তো আর নেই। বরের দিকে তাকিয়ে তিক্ত গলায় বলল, নিজের বোন হলে বুঝতাম মানে? কি বলতে চাইছো তুমি? ঠিকই তো বলছি। অয়ন নির্বিকার। এই বিষয়ে তোমার বিশ্বাস নাই আমার ওপর? মিথিলা স্থির চোখে তাকিয়ে আছে। একটু থমকালো অয়ন।
তারপর বলল, কেন টেনশন করছি সেটাও বুঝতে পারছো না? আমি চাইছি এখানে অন্তরার বিয়েটা হয়ে যাক, পরে এরকম ছেলে নাও পেতে পারি। মিথিলা কিছু একটা বলতে গেছে, তখনই ফোন বেজে উঠেছে। নম্বরটা দেখে অয়ন তাকিয়েছে বউয়ের দিকে। ওদের ফোন। ধরো। উঠে বেলকনিতে গিয়ে ফোনটা ধরেছে অয়ন। পেছন পেছন মিথিলাও গেছে। একটু পরে ফোন কেটে দিয়ে অয়ন বলল, ওরা অন্তরাকে পছন্দ করেছে। সে তো বুঝতেই পারছি, কিন্তু তারপর কি কথা হলো? তোমার চেহারায় তো কোনো স্বস্তি দেখতে পাচ্ছি না। বলল, সৃজয়ের খুব গাড়ির শখ, বিয়েতে গাড়ি চাইছে। অয়ন আমতা আমতা করে বলল, সর্বনাশ, চাইছে কি গো? সৃজয় না ব্যাংকের অফিসার, গাড়ির শখ তো নিজেই কিনতে পারবে না। সে আমি কি বলবো? অয়নের কপালে চিন্তার ভাঁজ। বিয়েটা বাতিল করো। অ্যাঁ? অয়ন চমকে গেছে। হ্যাঁ, যারা এভাবে হাত পাতে তারা মোটেও সুবিধার মানুষ না। অয়ন কিছু বলল না, চিন্তিত মুখে চুপ করে রইল। এর মানে সে নিশ্চিত হতে পারছে না। বউয়ের কথার উপর পুরোপুরি ভরসা নেই। অদিতি কিন্তু সবটা শুনে শান্ত গলায় বলল, এরকম তো কতজনেই চায়, এত ভালো পাত্র এটুকু চাইবে না? চাইবে কেন মা? বিয়ে কি দর কষাকষির জায়গা? মিথিলা বলতে গেল। তুমি চুপ করো। নিজের বিয়ে ফোকটে হয়ে গেছে বলে সবটাই তাই হবে নাকি? অদিতি ঝাঁঝিয়ে উঠলেন। মিথিলা হতবাক। ফোকটে শব্দটা উচ্চারণ কি করে করলেন উনি? এতটা ছোট মন কার হতে পারে? এই কথার পরে আর কিছু বলার রুচি হলো না, চুপ করে গেল। অয়নও চুপ করে শুনল, কোনো প্রতিবাদ করার চেষ্টা করল না। গাড়ি দিতে গেলে তো অনেক খরচা, তার উপর বিয়ের খরচও রয়েছে। কি করে কি হবে বলো তো মা? অয়ন চিন্তিত ভঙ্গিতে বলল, সব হয়ে যাবে, দরকার পড়লে লোন নিবি। ফ্ল্যাটের জন্য যে লোন নিয়েছিলাম সেটারই তো ইএমআই এখনও চলছে। আবার লোন কি করে নেব? অয়নের গলায় অস্বস্তি। এত ভালো ছেলেটা তাহলে হাতছাড়া হয়ে যাবে? অদিতি আতঙ্কিত গলায় বললেন। তা কেন মা? দাঁড়াও, ওদের সাথে কথা বললে দেখি। না না, কথা বলতে যাস না, বিয়ে যদি ভেঙে দেয় তাহলে কি করব? তুমিও তো লোন নিতে পারো, চাকরি তো তুমিও করো। অদিতি তাকিয়েছেন মিথিলার দিকে। এরকম পরিস্থিতির জন্য তৈরি ছিল না মিথিলা। ও কি করে লোন নেবে? মাইনে তো খুব বেশি পায় না। এর ওপর মাসে মাসে ইএমআই দিতে গেলে হাতে কি থাকবে? নিজের খরচ রয়েছে, মা বাবার জন্য তো কিছু করতে ইচ্ছা করে। তাছাড়া সামান্য সঞ্চয় যে করছিল সেটাও করতে পারবে না। মাথা নেড়ে বলল, আমি লোন নিতে পারবো না। তা পারবে কেন? ননদের বিয়ে, তোমার কিসের মাথা ব্যথা? এসব কি বলছো? লোন নেওয়া সম্ভব নয় বলেই বলছি। সম্ভব নয়? তাহলে নিজের বাবার থেকে চেয়ে নিয়ে এসো। বিয়ের সময় তো কিছুই দেননি তোমার বাবা। অদিতি রুক্ষ গলায় বললেন। মিথিলা অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালো, তারপর অয়নের দিকে তাকালো। সে চুপ করে আছে। এর মানে এমন কথায় তারও সায় আছে। গলায় কান্নার ডেলা জমে উঠেছিল। কোনো মতে নিজেকে সামলে ঘরে গিয়ে ঢুকলো। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না। একটু পরে অয়ন ঘরে ঢুকেছে। মিথিলা ওর সামনে দাঁড়িয়ে বলল, তুমিও তাহলে বলছো বাবার থেকে টাকা নিয়ে আসবো? আমি কেন বলবো? মায়ের কথা মা বলেছে। অয়নের কপালে বিরক্তির ভাঁজ। তুমি তো প্রতিবাদও করলে না। নাটক করো না তো, আমি মরছি নিজের জ্বালায়। বিরক্ত মুখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো অয়ন। মিথিলা চুপ করে গেল। মনে মনে প্রতিজ্ঞা করল অন্তরার বিয়ে নিয়ে একটাও কথা বলবে না আর। অয়নও এ ব্যাপারে আর ঘাটাচ্ছিল না ওকে। কোথা থেকে টাকার জোগাড় করছিল কে জানে। গাড়ির ব্যবস্থা হয়ে গেল। সব ব্যবস্থা করে গাড়ির রং পছন্দ করার জন্য ছেলের বাড়িতে ফোন করলো অয়ন। গোলমালটা তখনই বাঁধল। 4 সিটার গাড়ি শুনেই বেঁকে বসলো ওরা। বলল, 6 সিটার গাড়ি চাই। আজ পরিবারে 4 জন মানুষ, 2 দিন পরে পরিবার বাড়বে, তখন এই গাড়িতে চলবে না। অয়নের শুকনো মুখের দিকে তাকিয়ে মিথিলা নিজের প্রতিজ্ঞা ভুলে গিয়ে বলল, যারা এভাবে হাত পাতে তারা নির্লজ্জই হয়।
এটা কিন্তু শুরু, শেষ নয়। এখনো সময় আছে, ভেবে দেখো। অদিতি কাছেই ছিলেন। ফুঁসে উঠে বললেন, তুমি চুপ করো, তোমার থেকে কেউ পরামর্শ চায়নি। বড় গাড়ি দেওয়া সম্ভব নয় মা, অনেক দাম। অয়ন অসহায় মুখে তাকিয়েছে মায়ের দিকে। ছেলেটা তাহলে হাতছাড়া হয়ে যাবে? দাঁড়াও, দেখছি কি করা যায়। অয়নের নিরুপায় মুখের দিকে তাকিয়ে নিজেকে অসহায় লাগছিল মিথিলার। সে কেন কাউকে বোঝাতে পারছে না এটা বিয়ে নয়, এটা একটা ফাঁদ। আজকের যুগের মেয়ে হয়ে অন্তরাও কিছু বুঝতে পারছে না, জেনে শুনে ফাঁদে পা দিতে চাইছে। পরের দিন কিন্তু ছবিটা পাল্টে গেল। সন্ধ্যার পর অন্ধকার মুখে বাড়ি ফিরল অয়ন। মিথিলা আগেই ফিরে এসেছিল, অবাক হয়ে বলল, কি হলো? ওরা বিয়ে ভেঙে দিয়েছে। কেন? মিথিলা অবাক। অন্তরা নাকি সৃজয়ের অফিসে গিয়ে দেখা করে যা নয় তাই বলে এসেছে। লোভী, ছোট লোক, আরও কী সব বলেছে। বলো কি গো? মিথিলা খুশি চেপে রাখতে পারছিল না। অয়ন অবাক হয়ে তাকাচ্ছিল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়ল মিথিলা। কোথায় যাচ্ছ? অয়ন প্রশ্ন করেছে। অন্তরার সঙ্গে কথা বলে আসি, বেরিয়ে গেল মিথিলা। দেরি করে হলেও অন্তরা ফাঁদ চিনতে পেরেছে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ফুরফুরে মেজাজে ননদের ঘরে ঢুকল মিথিলা। অনেক কথা জমে আছে। গল্পের নাম ফাঁদ, কলমে মাধবী ভট্টাচার্য, কণ্ঠে লাবণী সাহা।